গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন এবং কি পদক্ষেপ নিলেন সেটা এক্ষুনি জানা যাক। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ধুলিয়ান শামসেরগঞ্জের এমএলএ আছেন, 10টা গ্রাম জাফরাবাদ দত্তাবাদ। আরে নুন রাখার বাটি রাখেননি, এরা কারা? কোত্থেকে এসেছিল? কি করেছেন? জঙ্গিপুরে সুতিতে গেছেন মুখ্যমন্ত্রী, একটা পুলিশে কাজ করে বেলডাঙ্গা থানায়, তাকে দিয়ে কিছু লোককে ডাকিয়ে এনেছেন, 2 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছেন। আরে এক একটা বাড়িতে 40 লাখ 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধুলিয়ানে বড় বড় দোকান, মোটরসাইকেল শোরুম, এপল শপ, শপিং মল, 1.5 কোটি 2 কোটি টাকা করে প্রপার্টি নষ্ট হয়েছে। কি করেছেন আপনারা? আদায় করে দিতে পেরেছেন? একজনও ক্ষতিপূরণ পেয়েছে? কতবার ভুল পথে পরিচালিত করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের, কতবার ব্যবহার করেছেন রেডিক্যাল শক্তিকে। আপনাদের ফরাক্কার প্রাক্তন এমএলএ ব্যান অর্গানাইজেশন পিএফআই প্যারেডে কেন থাকেন? উত্তর দিতে পারবেন? আপনারা কেন সিভিল লোককে রাজ্যসভায় পাঠান? আপনাদের প্রাক্তন মন্ত্রী মন্তেশ্বরে হারা সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন খাগড়াগড় বিস্ফোরণে তদন্তে বাধা দেয়? এর উত্তর দিতে পারবেন? আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল, অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমর মুখার্জির বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্ত থাকুন। ছিল ভদ্রলোকরা, এই অবস্থা আমি মালদা মুর্শিদাবাদে দেখিনি, উত্তর দিনাজপুরে। আমি কখনোই গোলাম ইয়াজদানিকে খারাপ লোক বলি না, আমি কখনো জয়নাল আবেদিনকে খারাপ লোক বলি না, আমি কখনো গনি খান চৌধুরীকে ভালো ছাড়া খারাপ বলি না, আমি কখনো হাবিবুর রহমান সাহেব, আব্দুল সাত্তার সাহেব, নুরুল ইসলাম চৌধুরী সাহেব এদের বিরুদ্ধে বলি না, বলবো না। কাদের হাতে গেছে? কোন শক্তির হাতে আপনারা পাঠিয়ে দিয়েছেন? এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ, সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব।
শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। বার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করব এবং যা যা করার দরকার করব। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। গুন্ডামি বন্ধ করে যারা রাজনীতি, সমাজ, ধর্ম, কর্ম করুন, আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত, তাই তো? সন্দেশখালী আর না, তাই তো? প্রতি ভোটে ভাঙড়ে এত মরে কেন? এবারে প্রথম ভোট, ভাঙড়ে একটাও মৃত্যু নেই। ওখানে তো বিজেপি স্টেক নেই, আমাদের তো 70,000 ভোট আছে। বাকি তো আপনাদের এ টিম, বি টিম, বি টিম, সি টিম, ইন বিটুইন। তা আমরা তো ভাঙড়টাকে ছেড়ে দিতে পারতাম। ছেড়ে দিলে যিনি জেলে ছিলেন তিনি এখানে আসতেন, আর এই বিলের যিনি বিরোধিতা করেছেন একটু আগে, তিনি এখানে আসতে পারতেন না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং যখনই আমরা মনে করি সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা হতে পারে, যেমন নওদার এমএলএ করছে, ওর নির্দিষ্ট এজেন্ডা আছে। বিধানসভা ভোটের আগে করেছেন ধর্মীয় স্থান নিয়ে, এজেন্ডা ছিল 135টা এমএলএ জেতাবেন, মুখ্যমন্ত্রী তৃণমূলের হবে আর উনি উপমুখ্যমন্ত্রী হবেন। অন্য কোথাও খায়নি, নওদা রেজিনগরে খাইয়ে দিয়েছেন। এখনো যেটা শুরু করেছেন, উপনির্বাচনে ছেলেকে 72% মুসলিম অধ্যুষিত রেজিনগর থেকে জেতানোর জন্য করেছেন। এগুলো মনের কথা নয়, আমি জানি। যেভাবে আগের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুসলিমদের আধুনিক শিক্ষা দেয়নি, পরিযায়ী শ্রমিকদের বড় অংশ মুসলিম, অভাব দরিদ্র সবচেয়ে মুসলিমরা, উন্নয়ন দেননি, কর্মসংস্থান দেননি, কিন্তু প্রয়োজন মতো রাস্তায় নামিয়েছেন
আপনি বলুন তো বুকে হাত দিয়ে, সিএ আর এনআরসি এক কেন রাস্তায় নামিয়ে দিয়েছিলেন? ফল কি, রেজাল্ট কি? হ্যাঁ, 21টা পার করে নিয়েছেন, 21-এর ভোট পার করে নিয়েছেন এনআরসি 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 করে। ওটা সিএ ছিল, ওটা নাগরিকত্ব দেওয়ার আইন ছিল, কেড়ে নেওয়ার আইন ছিল না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, রানী রাসমণি রোডে মিছিল, একজন তো এমপি একজন বললেন যেখানেই প্রার্থনা হবে সেখানেই অধিকার জন্মাবে। ওখানে কোন তৃণমূলে আমি জানি না, অরিজিনাল না ভাঙা, কালীঘাট না অন্য কিছু আমি জানি না। আর আগের মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন আমি বেঁচে থাকতে থাকতে আমি কার্যকর করব না। আর উনি সংখ্যালঘু বিভাগের সচিবকে দিয়ে বলেছিলেন তাড়াতাড়ি, আর মাত্র 7 দিন আছে, উম্মিত পোর্টালে নথিভুক্ত করো, নইলে তোমাদের সব ওয়াকফ সম্পত্তি ব্যাহত হলো। আপনি বলুন সিএ, আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যে আগুনগুলো লাগিয়েছিলেন পুরো মাইনরিটি বেল্টে, এর লাভ আপনি বলুন, আপনি বলুন এর লাভ কি? আপনি আপনার আমাদের সরকার আসার সময় নয়, তার আগেই উম্মিত পোর্টাল চালু করা, ওয়াকফ প্রপার্টিকে ডিজিটালি নথিভুক্তকরণ করা, পেপার জোগাড় করতে বলা, আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। আর আমিও বলবো এই আইন যদি না মানতে চান তাহলে ইন্ডি জোটের কোন রাজ্যে গিয়ে বিরোধিতা করুন, আমাদের এখানে বিরোধিতা করবেন না। ভুল পথে চালিত করে আজকে এই লোকগুলোর পরিবার ঠাকুর বানাতো। প্রথম গেলেন হরগোবিন্দ দাসের ফ্যামিলিতে কমরেড মোহাম্মদ সেলিম, তার সঙ্গে মীনাক্ষী বোন গেলেন, বললেন, শুনলেন, বলে আমাদেরই তো পরিবার, দাঙ্গা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছে। তারপরে আমাকে আটকে রাখলেন এলওপিকে, পুলিশের হাত দিয়ে 10 লাখ টাকার চেক পাঠালেন। এই পরিবারগুলো দিন মজুরি না করলে খেতে পায় না। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল আর গম না হলে এদের চলে না। এই পরিবারগুলো আত্মসম্মান বোধ আছে। পুলিশকে বলল যিনি মেরেছেন তিনি চেক পাঠিয়েছেন, নেব না। কম চেক না, 10 লাখ টাকার চেক। তারপরে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমি গেলাম 14 দিন পরে। বিজেপি 10 লক্ষ 1,000 টাকা করে দুটো চেক আমার হাতে দিল। আমি নিয়ে গেলাম, আমার চেক গ্রহণ করলো, বিজেপির চেক। আমি জিজ্ঞেস করলাম আপনার সিপিএম ফ্যামিলি? কমরেড মোহাম্মদ সেলিম বলছেন, প্রাক্তন সাংসদ, যে দাঙ্গা আটকাতে গেছিল তাই মারা গেছে। আপনার বাড়ির লোকরা কোথায় ছিল? বলে বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে। আরে ভোট কাকে দেন? ওই যে কাস্তে হাতুড়ি তারায়, তাহলে মারলো কেন? বললো আমরা হিন্দু তাই মেরে দিয়েছি। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজে স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক,
1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আশা করি রাজনৈতিক লড়াই করবেন, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে, আর আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার অবধি মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেরই লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়া তার পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরা রাখি হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে, কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সাথে আপনারা কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।